প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। তো আমি আসলে বেশ কয়েকদিন তোমাদের জন্য ক্লাস নিতে পারিনি, কারণ আমার গলার কর্ডে একটু সমস্যা হচ্ছিল। তো অনেকেই অনুরোধ করেছো যে ট্রান্সফরমেশনের উপরে ক্লাস নেওয়ার জন্য। তো আজকে অন টেস্টে চলে আসলাম, দেখি কথা বলে কী অবস্থা, গলার কী অবস্থা। যদিও খুব একটা ভালো বোধ করছি না। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। তো এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স থেকে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষায় মিনিমাম 2টা ট্রান্সফরমেশন আসে। পরবর্তীতে ইউনিভার্সিটি টেস্টে বা বিভিন্ন চাকরির ইন্টারভিউতে এগুলো থেকে প্রশ্ন আসে। তো সেখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আলোচনার ক্ষেত্রে প্রথমেই আমি বেছে নিয়েছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স ট্রান্সফরমেশন আলোচনা করার জন্য তোমাকে কিন্তু আগে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সটা কী এগুলো চিনতে হবে। না চিনলে কিন্তু তোমরা ট্রান্সফরমেশন করতে গেলে আসলে ট্রান্সফরমেশন করাটা খুব ভালোভাবে ধরতে পারবা না বা বুঝতে পারবা না। সেই জন্য আমি প্রথম যে ক্লাসটা ট্রান্সফরমেশনের সেটা সিদ্ধান্ত নিয়েছি যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সটা কী সেটার উপরে আলোচনা করব। তো তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা শেষ পর্যন্ত যদি দেখো, তাহলে আশা করি যে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স চেনার ক্ষেত্রে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো চলো আমরা দেরি না করে আমরা শুরু করি। তো তোমাদেরকে যে জিনিসটা বলছিলাম আমি, যে আমরা জানি যে ঘটনগত দিক থেকে সেন্টেন্স 3 প্রকার, অর্থাৎ স্ট্রাকচারাল দিক থেকে একটা সেন্টেন্সের গঠন যেভাবে করা হয় সেদিক থেকে সেন্টেন্স 3 প্রকার। সেগুলো হলো সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। তো এই যে ঘটনগত দিক থেকে সেন্টেন্স 3 প্রকার, এই সেন্টেন্স 3 প্রকার সিম্পল সেন্টেন্স আসলে কীভাবে চিনবো আমরা, কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে চিনবো আমরা, কম্পাউন্ড সেন্টেন্স কীভাবে চিনবো আমরা, একদম খুব সহজ করে আমি বুঝিয়ে দিব। তোমরা দেখো, এই যে গঠনগত দিক থেকে বা কাঠামো অনুসারে সেন্টেন্স 3 প্রকার। অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার, অর্থাৎ ঘটনগত দিক থেকে সেন্টেন্স আর অফ 3 টাইপস। সেন্টেন্স 3 ধরনের: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সটা কী দেখো, সিম্পল সেন্টেন্স যার অর্থ হলো সরল বাক্য। সরল বাক্যটা কি? যে সকল বাক্যে একটি মাত্র সাবজেক্ট থাকবে, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে একটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে, আর একটি অবজেক্ট অথবা এক্সটেনশন থাকবে। যে সকল সরল বাক্যে একটিমাত্র সাবজেক্ট এবং একটিমাত্র ফাইনাইট ভার্ব, অর্থাৎ সমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্ব হলো যে ভার্ব মানে সেন্টেন্সের সম্পূর্ণ মূল অর্থ প্রকাশ করতে পারে, আমরা সেটা জানি, তাকে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য বলে। যদি আমরা এটাকে ইংলিশে ইভ্যালুয়েট করি, ইন এ সিম্পল সেন্টেন্স দেয়ার ইজ অনলি ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ফাইনাইট ভার্ব। অর্থাৎ একটা সিম্পল সেন্টেন্সে মাত্র একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে, সমাপিকা ক্রিয়া থাকবে। আমরা যদি একটু উদাহরণ দেখি তাহলে বিষয়টা বুঝতে আরও সুবিধা হবে। দেখো, ঘটনগত দিকটা সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট। আমরা কিছু উদাহরণ দেখি। দেখো, কক্সবাজার ইজ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। কক্সবাজার হলো পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত। এখানে দেখো, এই সেন্টেন্সের মধ্যে কক্সবাজার হলো সাবজেক্ট, ইজ হলো এখানে ফাইনাইট ভার্ব, দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, এই যে লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, এটা হলো অবজেক্ট এই সেন্টেন্সে। এখন দেখো, এখানে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, আর অবজেক্ট বা এক্সটেনশন সেটা থাকতেও পারে, নাও থাকতে পারে। কখনো অবজেক্ট থাকবে, কখনো এক্সটেনশন থাকবে, সেটা আলাদা বিষয়। কিন্তু মূলত হলো একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। দ্বিতীয় যে সেন্টেন্সটা, সেটাতে দেখো, শি রোট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল। সে একটা প্রিন্সিপালের কাছে একটা চিঠি লিখেছিল। এখানে দেখো, শি হলো সাবজেক্ট, রোট হলো ফাইনাইট ভার্ব, লিখেছিল, সম্পূর্ণ অর্থ প্রকাশ করে ফেলতেছে। কি লিখেছিল? অ্যান অ্যাপ্লিকেশন, একটা দরখাস্ত, কার কাছে? টু দ্য প্রিন্সিপাল। এই যে টু দ্য প্রিন্সিপাল, এটা হলো এক্সটেনশন। এখন দেখো, সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, এখানে অবজেক্ট প্লাস এক্সটেনশন আছে। এখন প্রত্যেকটা সেন্টেন্সে কি দেখলাম আমরা, যে একটা করে সাবজেক্ট আছে, একটা করে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া আছে। এরকম যদি থাকে তাহলে সেটাকে আমরা ধরে নিবা যে সেটা হলো সিম্পল সেন্টেন্স। চলো আমরা দেখি কমপ্লেক্স সেন্টেন্সটা কি। কমপ্লেক্স সেন্টেন্স যেটা হলো জটিল বাক্য।
অর্থাৎ যে সকল সেন্টেন্সে বা বাক্যে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে বা মেইন ক্লজ থাকবে, সাথে থাকবে একটা সাবঅর্ডিনেট ক্লজ অথবা একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ, একটা অথবা একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ। যে সকল সেন্টেন্স বা বাক্যে একটি মেইন বা প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ যেটাকে খণ্ডবাক্য বলে, এবং তার উপর নির্ভর করে বা অবলম্বন করে আরেকটি কি থাকবে, তোমার খণ্ডবাক্য থাকবে অর্থাৎ নির্ভরশীল বাক্য থাকবে, যেটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। সেই সমস্ত সেন্টেন্সগুলোকে অর্থাৎ একটা প্রিন্সিপাল ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ, সেই সমস্ত সেন্টেন্সগুলোকে বলা হয় তোমার কমপ্লেক্স সেন্টেন্স। এখন প্রশ্ন হলো আমি সাবঅর্ডিনেট ক্লজ কীভাবে চিনব? সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে নির্ভরশীল, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজের অর্থটা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর থাকবে, অর্থাৎ সে প্রিন্সিপাল ক্লজের সহযোগিতা ছাড়া অর্থ প্রকাশ করতে পারবে না। আমরা একটু উদাহরণ দেখি, তাহলে ব্যাপারটা আরও সহজ হয়ে যাবে। ইংলিশে যদি আমরা এটাকে বলি, এ কমপ্লেক্স সেন্টেন্স কনসিস্টস অফ ওয়ান মেইন ক্লজ অ্যান্ড ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজেস, অর্থাৎ একটা মেইন ক্লজ অথবা একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে গঠিত। দেখো উদাহরণটা, হিজ মাদার ডাইড, তার মা মারা গিয়েছিল হোয়েন, যখন, হি ওয়াজ 10 years old, তার বয়স ছিল 10 বছর। এখন দেখো হিজ মাদার ডাইড, তার মা মারা গিয়েছিল, এটা প্রিন্সিপাল ক্লজ, কারণ সে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে। প্রিন্সিপাল ক্লজ হলো যে অংশটা, যে ক্লজটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে, সেটা হলো প্রিন্সিপাল ক্লজ। এখন দেখো হোয়েন হি ওয়াজ 10 years old, যখন তার বয়স ছিল 10 বছর। এখন এই হোয়েন, আমি যদি হোয়েন আগ পর্যন্ত বাদ দিয়ে দিই, হোয়েন হি ওয়াজ 10 years old, যখন তার বয়স 10 বছর ছিল, অর্থ হচ্ছে না, সে অর্থ প্রকাশ করতে পারছে না। তাহলে তার জন্য কি লাগছে, হিজ মাদার ডাইড, এই অংশটা যখন যোগ করা হয় তখন কিন্তু সে অর্থ প্রকাশ করে ফেলতে পারতেছে, অর্থাৎ তার মা মারা গিয়েছিল যখন তার বয়স 10 বছর। তাহলে হোয়েন হি ওয়াজ 10 years old, এই যে অংশটা, এই অংশটা কিন্তু এই প্রিন্সিপাল ক্লজ অথবা মেইন ক্লজের উপরে সে নির্ভর করছে তার অর্থ প্রকাশ করার জন্য। তাহলে এই হিজ মাদার ডাইড, এটা হলো একটা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। হোয়েন হলো একটা কনজাংশন, অর্থাৎ এই যে সাবঅর্ডিনেট ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজগুলা মূলত সাবঅর্ডিনেট ক্লজের প্রথমে একটা সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে। তাইলে বোঝা গেল কি, যে প্রিন্সিপাল ক্লজ এবং যে সাবঅর্ডিনেট ক্লজ, এই দুইটা ক্লজকে যুক্ত করবে মূলত একটা সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে আমরা যদি সাবঅর্ডিনেট কনজাংশনগুলো চিনে ফেলি, তাহলে আমাদের জন্য কিন্তু সহজ হবে যে কমপ্লেক্স সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করার জন্য। তাহলে হোয়েন হি ওয়াজ 10 years old, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তো আমরা ব্যাপারটা বুঝলাম তো, হিজ মাদার ডাইড প্রিন্সিপাল ক্লজ, হোয়েন হি ওয়াজ 10 years old, যখন তার বয়স ছিল 10 বছর বয়স, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। দেখো আমরা এখানে আরও একটা উদাহরণ দিয়েছিলাম, ইফ ইউ রিড রেগুলারলি, যদি তুমি নিয়মিত পড়ো, ইউ উইল ডু ওয়েল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষা ভালো করবে। ইফ ইউ রিড রেগুলারলি, যদি তুমি পড়াশোনা করো, ইউ উইল ডু ইন দ্য ওয়েল ইন দ্য এক্সাম। এখন দেখো এই যে ইফ, এই অংশটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, আর ইউ উইল ডু ওয়েল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষা ভালো করবে। তুমি দেখো সাবঅর্ডিনেট ক্লজটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, ইউ উইল ডু ওয়েল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ভালো করবে, অর্থ কিন্তু হয়ে যাচ্ছে, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। হ্যাঁ, আর দেখো ইফ ইউ রিড রেগুলারলি, যদি তুমি নিয়মিত পড়াশোনা করো, অর্থ হয় না, ইউ উইল ডু ওয়েল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ভালো করবে, এই জায়গাটা বললে কিন্তু অর্থটা প্রকাশ হয়ে যায়। তাহলে এটা হলো ইউ উইল ডু ওয়েল ইন দ্য এক্সাম, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। ইফ ইউ রিড রেগুলারলি, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, আর ইফ হলো একটা কনজাংশন। এখন প্রশ্ন হলো স্যার, এখানে তো সাবঅর্ডিনেট ক্লজ সেন্টেন্সের শুরুতে হতে পারে, সাবঅর্ডিনেট ক্লজ সেন্টেন্সের শুরুতে বসতে পারে, পরেও বসতে পারে। যদি সাবঅর্ডিনেট ক্লজ প্রথমে থাকে, তাহলে সাবঅর্ডিনেট যে ক্লজটা, সেটার পরে একটা কমা থাকবে, আর প্রিন্সিপাল ক্লজের পরে ফুল স্টপ থাকবে। তো এখন দেখো আমরা কিছু ট্রিক্স জেনে নিই, ট্রিক্স টু ডিটেক্ট সাবঅর্ডিনেট ক্লজ, কিছু কৌশল, হ্যাঁ, কীভাবে আমরা সাবঅর্ডিনেট ক্লজটাকে চিনতে পারি। এ সাবঅর্ডিনেট ক্লজ অলওয়েজ বিগিনস উইথ কনজাংশন লাইক, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হবে এই কনজাংশনগুলো, যে দেখো হোয়ার, হোয়াট, ওয়েন, দ্যাট, ওয়াই, হু, ইফ, ওয়েদার, বিকজ, whenever, whoever, whatever, wherever, though, although, till, until, unless, after, before, so, that। এই যে এগুলা, যে কনজাংশনগুলো যদি কোনো সেন্টেন্সে তোমরা পাও, তাহলে
বুঝবা যে সেটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমরা যদি এই কনজাংশনগুলো মনে রাখি তাহলে কিন্তু আমরা ধরে ফেলতে পারবো যে এটা কমপ্লেক্স সেন্টেন্স। এবং মজার বিষয় কি হলো জানো, আমরা ট্রান্সফরমেশন করার ক্ষেত্রে কমপ্লেক্স টু সিম্পল করার সময় যদি তুমি কনজাংশনগুলো মনে রাখতে পারো, কমপ্লেক্স থেকে সিম্পল করাটা একেবারেই ইজি, একদম সিম্পল। তো আমরা আশা করি যে কমপ্লেক্স সেন্টেন্সটা কি অথবা কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স আইডেন্টিফাই করতে হয় সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, তো চলো আমরা চলে যাই কম্পাউন্ড সেন্টেন্স কি, বা সেটা কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সকে কিভাবে কোন ট্রিকে আইডেন্টিফাই করা যায়। কম্পাউন্ড সেন্টেন্স যার বাংলা অর্থ হলো যৌগিক বাক্য, অর্থাৎ এই কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা স্বাধীন ক্লজ অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, যে ক্লজগুলো আসলে মূলত আলাদা করলে এগুলা হলো সিম্পল সেন্টেন্স। অর্থাৎ দুইটা স্বাধীন সিম্পল সেন্টেন্স থাকবে, এই অথবা দুইয়ের অধিকও থাকতে পারে। এই দুইটা সিম্পল সেন্টেন্সকে মূলত কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে যুক্ত করা থাকবে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সটা হলো নিরপেক্ষ বা স্বাধীন দুই বা তার অধিক সরল বাক্য যদি কোনো সংযোজন অর্থাৎ কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে, সেই সেন্টেন্সটাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। ইংলিশে যদি আমরা বলি, এ কম্পাউন্ড সেন্টেন্স ইনকর্পোরেটস অ্যাট লিস্ট টু প্রিন্সিপাল ক্লজেস, অর্থাৎ দুইটা প্রধান ক্লজ। প্রধান ক্লজ মানে কি? স্বাধীন বাক্য, অর্থাৎ সে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। দিস ক্লজ লিঙ্কড বাই ওয়ান অর মোর কোঅর্ডিনেট কনজাংশন অর পাংচুয়েশনস, অর্থাৎ কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে এই ক্লজগুলো কি থাকবে, প্রিন্সিপাল ক্লজগুলো বা এই সিম্পল সেন্টেন্সগুলো যুক্ত থাকবে। দেখো এক্সাম্পলগুলো আমরা দেখি এখানে। রেসপেক্ট আদার্স, অন্যকে সম্মান করো, অ্যান্ড আদার্স উইল রেসপেক্ট ইউ, অন্যরাও তোমাকে সম্মান করবে। তাহলে দেখো রেসপেক্ট আদার্স, অন্যকে সম্মান করো, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট, একদম ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, সে অর্থ প্রকাশ করে ফেলতেছে। অ্যান্ড দেখো অ্যান্ডের পরের অংশটা আদার্স উইল রেসপেক্ট ইউ, এবং অন্যরাও তোমাকে সম্মান করবে। তাহলে এখানে দেখো এই যে এই সিম্পল সেন্টেন্সটা আর এই সিম্পল সেন্টেন্সটা কি দিয়ে যুক্ত? অ্যান্ড দিয়ে যুক্ত। অ্যান্ড হলো একটা কোঅর্ডিনেট কনজাংশন। পরেরটা যদি দেখো, উই সার্চড হিম এভরিহোয়ার, আমরা তাকে সব জায়গায় খুঁজেছি, বাট কিন্তু ডিড নট, এখানে দেখো এই ডিড নটের সাবজেক্ট কিন্তু উই, সেই কারণে এখানে তোমার সাবজেক্টটা দেওয়া হয় না, যেহেতু উভয় ক্লজের সাবজেক্ট এক। উভয় ক্লজের সাবজেক্ট এক হলে আমরা জানি যে পরবর্তী ক্লজের সাবজেক্ট না দিলেও চলে। ডিড নট ফাইন্ড হিম, তাকে খুঁজে পাইনি। তাইলে উই ডিড নট ফাইন্ড হিম, আমরা তাকে খুঁজে পাইনি। উই সার্চড হিম এভরিহোয়ার, আমরা তাকে সব জায়গায় খুঁজেছি। দুইটারই দেখো আলাদা অর্থ, এবং দোনোটাই কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, এবং দোনোটাই সিম্পল সেন্টেন্স, অর্থাৎ দোনোটা আলাদা আলাদা প্রিন্সিপাল ক্লজ। তাদেরকে যুক্ত করছে কি দিয়ে? বাট। বাট হলো একটা কোঅর্ডিনেট কনজাংশন। ঠিক আছে, তো আমরা ব্যাপারটা বুঝতে পারলাম তো। আরজু শাউটেড, আরজু চিৎকার করছিল, অ্যান্ড অল দ্য পিপল স্টার্টেড টু ক্ল্যাপ দেয়ার হ্যান্ডস, এবং সকল মানুষ কি করলো? তাদের হাত তালি দিতে শুরু করলো। এখন দেখো আরজু শাউটেড আলাদা একটা সিম্পল সেন্টেন্স, সে অর্থ প্রকাশ করে ফেলছে। অল দ্য পিপল স্টার্টেড টু ক্ল্যাপ দেয়ার হ্যান্ডস, সকল মানুষ তাদের হাত তালি দিতে শুরু করলো। তাহলে এই যে দ্য পিপল স্টার্টেড টু ক্ল্যাপ দেয়ার হ্যান্ড, এটা কিন্তু আলাদা একটা সেন্টেন্স, সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। দ্য পিপল সাবজেক্ট স্টার্টেড শুরু করলো টু ক্ল্যাপ দেয়ার হ্যান্ড, তাদের হাত তালি দিতে, সম্পূর্ণ অর্থ প্রকাশ করে ফেলছে। এই দুইটা ক্লজ সিম্পল সেন্টেন্সকে কে যুক্ত করলো? অ্যান্ড যুক্ত করলো। তাহলে এটা হলো একটা কম্পাউন্ড সেন্টেন্স। তো আমরা কম্পাউন্ড সেন্টেন্সকে আসলে কীভাবে চেনা যায় সেই ট্রিক্সটা একটু দেখে নিই। তাহলে টু ডিটেক্ট কোঅর্ডিনেট ক্লজ অর কম্পাউন্ড সেন্টেন্স, তোমরা যে ট্রিক্সটা ফলো করবা সেটা হলো, দেখো কনজাংশন দ্যাট আর ইউজড ইন এ কম্পাউন্ড সেন্টেন্স আর অ্যান্ড অর বাট। দেখো অ্যান্ড অর বাট আমি কালো করে দিয়েছি, কারণ হলো 90% উপরে সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স কিন্তু অ্যান্ড বাট অর দিয়ে হয়, অর্থাৎ অ্যান্ড বাট অর দেখলে বুঝবা যে এটা কম্পাউন্ড সেন্টেন্স। আর বাকিগুলার মধ্যে থাকতে পারে তোমার ধরো ফর, নট, অলসো, দাস, হাউএভার, মোরওভার, দেয়ারফর, সো, স্টিল, as well as, otherwise, accordingly, yet, not yet, but also, either, neither, nor, on the contrary। তার মধ্যে যে হাউএভার, মোরওভার, as well as, otherwise, yet, not yet, but also, either, neither, or either, neither, or on the contrary, এই যে কনজাংশনগুলো এগুলো সবগুলো হলো কোঅর্ডিনেট কনজাংশন। এই কোঅর্ডিনেট কনজাংশনগুলো যখন তুমি দেখবা সাধারণত অ্যান্ড, বাট, অর, তাইলে ধরে নিবা যে সেটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। তাইলে আমরা আশা করি যে তোমরা
যে কীভাবে সিম্পল সেন্টেন্স, কীভাবে কমপ্লেক্স সেন্টেন্স, কীভাবে কম্পাউন্ড সেন্টেন্স আইডেন্টিফাই করতে হয়, অথবা সিম্পল সেন্টেন্স কী, কমপ্লেক্স সেন্টেন্স কী, কম্পাউন্ড সেন্টেন্স কী তোমরা বুঝতে পেরেছো। তারপর যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি বুঝিয়ে দিব। আর আমার যে ক্লাসগুলো তোমরা নিয়মিত পাওয়ার জন্য যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে নিচে যেই সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে বেল আইকনটা তোমরা একটু ক্লিক করে নিবে। তাহলে যেটা হবে, আমি ক্লাস দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর আশা করি তোমরা এই আমার ক্লাসগুলোকে লাইক শেয়ার দিয়ে কমেন্ট করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে, তাহলে সবাই উপকৃত হবে। কারণ এখন সকল স্টুডেন্ট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ক্লাসগুলো যদি পায় ওরা একটু উপকৃত হলো। আমরা লাইক শেয়ার কমেন্ট করে একজন আরেকজনকে সহযোগিতা করার চেষ্টা করব। তো তোমরা মনোযোগ দিয়ে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ। উইশ ইউ অল দ্য বেস্ট।